ট্রেনের কামরায় ওপাশে দুটো সিট তখনও ফাঁকা। এপাশের একটাতে ব্যাগ রেখে ভাবছি, কে হতে যাচ্ছেন আমার সহযাত্রী। ট্রেনখানা ছেড়ে দেবার ঠিক আগ মুহূর্তে মৌলানা সাহেব বসলেন একটায়, আর অন্যটিতে আবে আবৃত নারী, সম্ভবত বেগম সাহেবা। নেকাবে ঢাকা মুখ, তবে চোখ জোড়া খোলা। নিখাত চোখের সামনে তাকাতেই অগ্নিদৃষ্টিতে ভস্ম হতে হলো। চশমার গ্লাস মুছে দৃষ্টি ফিরিয়ে নিলাম। যাত্রাপথটা কেমন পানসে হয়ে গেল। শহরের রেখা মুছে যেতে না যেতেই হুইসেল বাজিয়ে ট্রেনটা থেমে গেল। বাইরে তখন গাঢ় ফিকে সবুজের সমারোহ। আতরের কড়া ঘ্রাণ ছড়িয়ে ওনারা নেমে গেলেন। তারপর অনেকটা পথ একা, সিট দুটো, কেউই উঠলেন না। তারপর দীর্ঘ যাত্রার শেষে স্টেশনের প্ল্যাটফর্ম ঘেঁষে ট্রেনটা দাঁড়াতেই ঝাঁকড়া চুলের যুবক ঝুপ করে বসে পড়লেন। থানচিতে যেভাবে সন্ধ্যা নামে। তার এক হাতে গিটার, অন্য হাতে ব্যাকপ্যাক। আমি বইয়ের পাতা থেকে মুখটা সরালে একগাল হাসি দিয়ে বললেন, বস, কতদূর যাবেন? উত্তরের অপেক্ষা না করেই হাতটা বাড়িয়ে দিলেন। তার উষ্ণতা আমাকে স্পর্শ করে গেল। আমি সৈয়দপুর, আপনি? ওই তো কয়েকটা স্টেশন, পোড়াদহ। ও, ওখানেও থামে নাকি? উত্তর না দিয়ে বললেন, হাতে কি ওটা? ধূসর পাণ্ডুলিপি, জীবনানন্দ দাশ? আচ্ছা, ক্যাম্পে কবিতাটা কি করে অশ্লীল হয় ভাবুন তো। সজনীকান্ত ওনাকে কড়া সমালোচনায় রাখতেন মাইরি। জানি না, কথা সংক্ষিপ্ত করার জন্য অবহেলে বললাম, কিন্তু ঘাই হরিণীর ডাক শুনি। আচ্ছা আচ্ছা, এই ঘাই হরিণীটাকে শোভনার প্রেম নাকি লাবণ্যর রূপ? উত্তরের অপেক্ষা না করেই তিনি বললেন, আসুন চা খাই, বিলটা কিন্তু আমিই দিব। ট্রেনের জল চা আর শুকনো পাথুরে ফিশ কাটলেট না খেলে ট্রেন জার্নিটা ঠিক জমে না। বলেই এক প্রস্থ হাসি। বইয়ের পাতায় চোখ রাখার আর সুযোগই পেলাম না। তিনি কথার ডালপালা, বাকল, শেকড় ছড়াতে ছড়াতে পুইয়ের ডগার মতো নেমে গেলেন নিজ ঠিকানায়। পিছনে পড়ে রইল জমাট শূন্যতা। কেউ কেউ অনেক প্রাণবন্ত হয়, অনেক, এতটাই যে ঝোড়ো বাতাসের মতো সব কিছু এলোমেলো করে দিয়ে যায়। আমি ঝিম মেরে বসে রইলাম, আমার হাতে ধূসর পাণ্ডুলিপি, আর আমাকে ঘিরে তখন ধূসর নিঃসঙ্গতা। সামনের সিটে এরপর কে বসবে? না, তা নিয়ে আমার মোটেই আগ্রহ নেই। আসলে বইটা শেষ করা দরকার। কিন্তু তার কি আর জো থাকে যখন সামনের সিটটা কেউ আলো করে বসে পড়ে, কার্তিকের ভরা জ্যোৎস্নার মতো। মাটিবালা একাই এলেন, বসলেন, আর মনোযোগের পুরোটা দখল করে রাখলেন। এরপর অনেকটা সময় আমি কি এক ঘোরে, না পারি সিট থেকে উঠতে, না পারি বসতে, না পারি বইয়ের পাতায় চোখ ঠেসে রাখতে। আবার কিছু জিজ্ঞেস করতেও ভয়। যদি কিছু না বলে, যদি মুখ ফিরিয়ে নেয়, কি করব বুঝে উঠতে পারি না। ভাবতে ভাবতেই এক সময় গন্তব্যে পৌঁছে গেলাম। সকল পালা সাঙ্গ করে অগত্যা আমিও পা বাড়ালাম পকেটের ঠিকানাকে সঙ্গে করে। আর হ্যাঁ, মাটিপালা নামটি আমিই রেখেছিলাম। আমি তার শরীরের থেকে অঘ্রাণের শিশিরে ভেজা সোঁদা মাটির খানিকটা ঘ্রাণ পেয়েছিলাম।